হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান। ইউ আর ওয়াচিং TWS একাডেমি। সকলকে TWS এর স্বাগত। আশা করছি সকলে ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি র্যাপিড রিভিশন বা কুইক রিভিশন ক্লাস আমি নিয়ে উপস্থিত, যেখানে কোন টপিক পড়াবো কে বলতে পারবে? আজ আমি করাবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের ভূগোলের কুইক রিক্যাপ করার চেষ্টা করব। দেখো, এই এক্সামের আগের মুহূর্তে এসে শেষ কয়েকদিন এই যে পড়াগুলো আমরা পড়ছি বা এই যে রিভিশনটা করছি, এটা কিন্তু আমাদের খুব হেল্প হচ্ছে। সত্যি বলতে আমার কাছে লটস অফ মানে থাউজেন্ড অফ মেসেজ পেয়েছি, কারণ এই ক্লাসগুলো দেখেছো প্রচুর পরিমাণে ভিউজ, প্রচুর ছেলে মেয়ে দেখছে। তো এর মধ্যেও তো যাদের মেসেজ আমার কাছে এসেছে এবং তাদের যে মেমোরাইজ করতে পারছে, তারা যে মুখস্থ যেটা ছিল সেটা আরেকবার ঝালিয়ে নিচ্ছে, এটার জন্য আমাকে অনেকেই থ্যাঙ্কস জানিয়েছে এবং আমিও খুশি যে ছেলেমেয়েরা পড়ছে। কারণ ছেলেমেয়েরা তো এক্সামের আগে যে পরিমাণ পড়ে, সারা বছর পড়লে না মাস্টারদের কি ভালোই না লাগতো, পড়ে আর কোথায়, এক্সামের আগে আর নোটিফিকেশনের পরে। এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট মোমেন্ট ছেলে মেয়েদের জন্য, ম্যাক্সিমাম জনের, বাট যারা রেগুলার স্টাডিজ করে তাদের জন্য নয়। চলো, তো আজ আমরা যেটা পড়বো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের নিজেদের রাজ্য, তাই না? ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। স্যার এটা কিরকম? দেখো, নতুন করে তো আমি শেখাবো না ফাউন্ডেশন, এখানে আমি দুটো কথা বলে দিই। আমরা যে ভারতের ভূগোল পড়ি যেমন, বা প্রাকৃতিক ভূগোল পড়ি, তেমনি এই যে এক্সাম আমাদের WBPSC কন্ডাক্ট করে, সেটা ক্লার্কশিপ হোক বা WBCS এর মতো এক্সাম, বা ফুড এসআই বা মিসলেনিয়াস, এছাড়া আমাদের WBP বোর্ড যে অর্থাৎ WBPRB যে এক্সাম কন্ডাক্ট করে, তো এই দুটো এক্সামে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন্স তোমরা দেখে থাকবে, সেটা পিএসসির পরীক্ষা হোক কিংবা পুলিশের পরীক্ষা হোক, দুটোতেই পশ্চিমবঙ্গের ভূগোলের ভূমিকা অনেক। এবারে সত্যি বলতে এই পশ্চিমবঙ্গের ভূগোল না কমপ্লিট করতে একদম অল্প সময় লাগে, খুব বেশি সময় লাগবে না। তুমি যখন ভারতের ভূগোলটা একবার বুঝে নেবে, ভারতের ভূগোলের ওই যে ম্যাপ, কোন দিকে কি রয়েছে, এই জিনিসটা, আবহাওয়া, নদ নদী যেমন একটু মাথায় সাজিয়ে নেবে, সিমিলারলি ওয়েস্ট বেঙ্গল ভূগোল এসেও তোমার টার্মগুলো ডিফারেন্ট, বাট কনসেপ্টটা কিন্তু সিমিলার, মানে সেম ফ্লোতে যাবে, বাট নাম, নদীর নাম, জায়গার নাম আলাদা হবে, বাট ফ্লোটা সেম থাকবে। এই জন্য দেখবে কতটা ফাস্ট আমরা করতে পারি আজকের এই ক্লাসটা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করছি ওয়েস্ট বেঙ্গল অ্যাট এ গ্ল্যান্স। সবার প্রথম আমি যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের এই ক্লাসে, যেমন ভারতের ভূগোলে আমরা বলেছিলাম যে ভারতের প্রায় মাঝ বরাবর 8টা স্টেটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা বিস্তার রয়েছে। তাহলে আমরা লিখে নেই যে পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে, চটপট জেলাগুলোর নাম বলো, 5টি জেলার উপর দিয়ে, পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, বা যার মান 23.5 ডিগ্রি নর্থ বিস্তৃত হয়েছে। এবারে পরীক্ষাতে কিরকম দেয় যেন, পরীক্ষাতে আসে যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, বা নিচের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি, বা প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটির নিকটবর্তী। তাহলে সেই যে 5টা ডিস্ট্রিক্ট আমরা বললাম কি কি, লিখে রাখো। একটি হচ্ছে বাঁকুড়া, একটি হচ্ছে পুরুলিয়া, 2 বর্ধমান, অর্থাৎ লিখে রাখবো পূর্ব বর্ধমান। আর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগটা কবে হয়েছে? 2017 সালে, আমরা সবাই জানি, আমি আসবো সেই জায়গাতেও। পশ্চিম বর্ধমান, তোমাদের পড়া থাকলেও ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি হবে বলো তো, তোমাদের আর একবার ভালো করে রিভিশন হয়ে যাবে। নদিয়া, এবারে নদিয়া জেলার কৃষ্ণনগর ধবুলিয়া খুব ফেমাস জায়গা, এই জন্য WBCS এর মতো পরীক্ষায় একবার প্রশ্ন এসেছিল যে পশ্চিমবঙ্গের রাজধানী শহর, আমাদের ক্যাপিটাল সিটি কি? যদি আমাদের প্রশ্ন আসে আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপিটাল সিটি, তাহলে অবভিয়াসলি আমরা সবাই জানি না কলকাতা হলো আমাদের ক্যাপিটাল সিটি। তাহলে এই পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটির নিকটবর্তী? তাহলে যদি কৃষ্ণনগরের নিকটবর্তী আমি ভাবি, তাহলে কর্কট ক্রান্তি রেখার নিকটবর্তী। এই থটে একটা কোশ্চেন এসেছিল WBCS প্রিলিমসে। কলকাতার দুটো নিকনেম মনে রেখে দেবে, নিকনেম বা বিভিন্ন শহরের যেমন উপনাম আমরা পড়ি, তাহলে কলকাতার দুটো গুরুত্বপূর্ণ নিকনেম হলো, একটি হচ্ছে সিটি অফ জয় বা আনন্দ নগরী বলা হয়ে থাকে। কি বলা হয়? সিটি অফ জয় বা আনন্দ নগরী বলা হয়। আরেকটা বলা হয় সিটি অফ প্যালেস, বা যেটাকে আমরা বলি কি প্রাসাদ নগরী। কি বলি? সিটি অফ প্যালেস বা প্রাসাদ নগরীও কিন্তু বলা হয়ে থাকে।
এবারে পশ্চিমবঙ্গের মানচিত্রটা জাস্ট একবার মনে মনে ইমাজিন করো এবং এই প্রশ্নের উত্তর করো যে ওয়েস্ট বেঙ্গলের যদি আমি বিস্তার দেখি, সেটা উত্তর থেকে দক্ষিণের বিস্তার, খুব মন দিয়ে শুনবে, উত্তর থেকে দক্ষিণের বিস্তার যদি আমি কম্পেয়ার করি পূর্ব পশ্চিম বিস্তারের তুলনায় বেশি না কম? বলো। পূর্ব পশ্চিম বিস্তারের তুলনায় অবভিয়াসলি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মানচিত্রে উত্তর থেকে দক্ষিণের যে বিস্তার, নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণের আমাদের যে বিস্তার, এটা অনেকটাই বেশি থাকে, নিয়ার অ্যাবাউট 623 কিলোমিটার, 623 কিলোমিটারের মতো। আবার যখন আমরা পূর্ব থেকে পশ্চিমের বিস্তারটা দেখি, যেটা কিন্তু 320 কিলোমিটারের মতো। তাই আমরা লিখছি যে ওয়েস্ট বেঙ্গলের উত্তর থেকে দক্ষিণের বিস্তার পূর্ব পশ্চিমের বিস্তারের তুলনায় বেশি। ঠিক আছে, তাহলে পূর্ব পশ্চিমের বিস্তারের তুলনায় আমাদের উত্তর দক্ষিণের বিস্তারটা বেশি, অপেক্ষাকৃত বেশি। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবারে দুটো মেজর জায়গা বলে দেবো, পরীক্ষাতে অনেকবার আসে। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো নিজে একটা রাজ্য, পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ একটা রাজ্য। তাহলে এই রাজ্যের পাশে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ আছে। তাহলে যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ বা পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করে এমন দেশের সংখ্যা কয়টি? না, এমন দেশের সংখ্যা 3টি। স্যার দেশগুলোর নাম কি কি? একটি হচ্ছে বাংলাদেশ, একটি হচ্ছে নেপাল, একটি বাংলাদেশ, একটি হচ্ছে নেপাল, অপরটি ভুটান। আমরা ভারতের ভূগোল পড়ার সময় শিখিয়েছিলাম যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্যটা রয়েছে সবচেয়ে বেশি, আর পশ্চিমবঙ্গের সঙ্গেও কিন্তু এই বাংলাদেশের যে বর্ডার লাইন, সেটা কিন্তু সবচেয়ে বেশি স্পর্শ করে। এবার এর মধ্যে যদি কখনো প্রশ্ন আসে যে কার সঙ্গে ম্যাক্সিমাম কার সঙ্গে মিনিমাম, তাহলে অবভিয়াসলি আমরা জানলাম বাংলাদেশের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে, আর মিনিমাম কার সঙ্গে? নেপালের সঙ্গে রয়েছে কি মিনিমাম বা ক্ষুদ্রতম সীমান্ত দৈর্ঘ্য। এবারে পশ্চিমবঙ্গের পাশে যেমন আমাদের আরো আদার্স কান্ট্রি রয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা স্পর্শ করে ভারতের মানচিত্র দেখলে আমরা বুঝবো বেশ কিছু আমরা পশ্চিমবঙ্গের নেইবারিং স্টেট বা ভারতের আরো অন্যান্য রাজ্য রয়েছে, তাই প্রতিবেশী রাজ্য রয়েছে। এই প্রতিবেশী রাজ্য থেকে বেশি মাত্রায় প্রশ্ন এসছে লাস্ট কয়েক বছরে। তো প্রতিবেশী রাজ্যের সংখ্যা রয়েছে কয়টি? আমাদের 5টি। তাহলে প্রতিবেশী রাজ্যের সংখ্যা কয়টি? আমাদের 5টি। কি কি? ওড়িশা, কটক রয়েছে, তাই না, ভুবনেশ্বর ভেরি ফেমাস। আচ্ছা, ওড়িশা রয়েছে, সিকিম রয়েছে, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? প্রশ্ন আসে। 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রাপ্ত, এটাও এখানে অবস্থিত। এরপরে কি রয়েছে? ঝাড়খণ্ড রয়েছে, যার সঙ্গে সীমানা আমাদের কি সবচেয়ে বেশি, ঝাড়খণ্ডের সঙ্গে সবচেয়ে আমাদের সীমানা বেশি। এছাড়া আমাদের আর কার সঙ্গে রয়েছে? অসমের সঙ্গে রয়েছে দিশপুর, গুয়াহাটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুরবার বেসিক্যালি পরীক্ষাতে আসে। এবং আরেকটা রাজ্য আমরা মনে রেখে দেব, যেটা হয়ে যাবে বিহার, সরো অফ বিহার আমরা বলেছিলাম কোশি নদীকে। তাহলে এই হচ্ছে আমাদের নেইবারিং স্টেট বা প্রতিবেশী রাজ্য। তাহলে যদি এখান থেকে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসে কোন রাজ্যের সঙ্গে সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি, না ঝাড়খণ্ডের সঙ্গে আমাদের সীমানা বা বর্ডার ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে সবচেয়ে বেশি। আর সর্বনিম্ন কার সাথে? সিকিমের সঙ্গে হচ্ছে সর্বনিম্ন, আর ঝাড়খণ্ডের সঙ্গে বেশি, বাংলাদেশের সঙ্গে বেশি। অপরদিকে নেপাল প্রতিবেশী দেশ হিসেবে তার সঙ্গে সীমানা কিন্তু কম শেয়ার করে থাকে। ডান? ভালো লাগছে? তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে খবর দিয়ে দাও যে শুরু হয়ে গেছে। ইয়েস অর নো? ভেরি গুড। আচ্ছা, এবারে আমি তোমাদেরকে যেটা বলবো সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট আইকন। একদম সহজ জিনিস, বাট অনেকেই ভুল করে। বা রাজ্য প্রতীক, যেখানে আমরা স্টেট অ্যানিম্যাল থেকে শুরু করে স্টেট বার্ড বা ইত্যাদি বলার চেষ্টা করি। সবাই তোমরা জানো, চটপট কমেন্ট করে ফেলো। কি হবে? সবার প্রথমে দেখো আমাদের এখান থেকে কি কি বিষয় মনে রাখতে হবে। সবার প্রথমে প্রিয় ছাত্রছাত্রীরা দেখবে একটা প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গের স্টেট ট্রির নাম কি বা রাজ্য গাছটির নাম কি? স্টেট ট্রি। তাহলে মনে রাখতে পারি এর নাম হয়ে যাবে, মনে রেখে দেবে ছাতিম। তাহলে এর নাম কি? এর বাংলা নাম হচ্ছে ছাতিম, বা ইংরেজিতে ব্ল্যাকবোর্ড ট্রি বা ইন্ডিয়ান ডেভিল ট্রিও কিন্তু বলা হয়ে থাকে। এরপরে চলে এসো স্টেট বার্ড বা
রাজ্য পাখি তার নাম কি? তাহলে স্টেট বার্ডের নাম কি হয়ে যাবে আমাদের? মনে রেখে দেবো আমরা হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা সাদা বুক মাছরাঙা বা সাদা বুক মাছরাঙা হলো। এরপরে চলে এসো আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ, সেটি হলো স্টেট ফ্লাওয়ার, রাজ্য ফুল। রাজ্য ফুল আমাদের কি হয়ে যাবে? মনে রেখে দেবে, সেটা উত্তর হতে পারে, অপশন কেমন থাকবে তার উপর ডিপেন্ড করবে। শিউলি হতে পারে, পারিজাত হতে পারে, কিংবা ইংরেজিতে নাইট ফ্লোরিং জেসমিনও কিন্তু বলা যেতে পারে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা পরীক্ষাতে খুব আসে, সেটি হলো স্টেট অ্যানিম্যাল। অপশানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, যেহেতু সুন্দরবন রয়েছে আমাদের, তাহলে সেটা কিন্তু উত্তর নয়। উত্তর করতে হবে আমাদেরকে বাঘরোল, উত্তর করতে হবে বাঘরোল, মেছো বেড়াল, বাঘরোল, মেছো বিড়াল, বা ইংরাজি নেম বলা যেতে পারে ফিশিং ক্যাট, বা ইংরাজি নেম কি বলা যেতে পারে? ফিশিং ক্যাট, যেটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই স্টেট আইকনের মধ্যে। যে কোনো সময় এনি টাইম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে এটা দিয়ে থাকে। ডান। চলো এবারে আমরা পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখো আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট কত? তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা টোটাল ডিস্ট্রিক্ট, স্যার এত সহজ প্রশ্ন আসে? এতেও এসেছিল, গত বছরের ক্লার্কশিপে এসেছিল ওয়েস্ট বেঙ্গলের টোটাল ডিস্ট্রিক্ট কত, কিংবা 19 সালের ক্লার্কশিপের কথা বলছি, যেটাই সর্বশেষ ক্লার্কশিপ, কিংবা ডাব্লিউবিসিএসেও এসছে। তাহলে বর্তমান হচ্ছে আমাদের, মনে রেখে দেবো, দেয়ার আর 23 ডিস্ট্রিক্ট, 23টি জেলা, আর মনে রেখে দেবে 5 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, 5টি প্রশাসনিক বিভাগ, 5টি আমাদের প্রশাসনিক বিভাগ রয়েছে। এই প্রশাসনিক বিভাগ থেকে তোমরা যখন ফিউচারে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও, যেমন স্পেসিফিক্যালি বলতে গেলে ডাব্লিউবিপিতে অনেক সময় বলতে, স্যার তোমার বাড়ি, জিজ্ঞেস করলেন যে তোমার বাড়ি কোথায়, তুমি বললে আমার বাড়ি নদিয়া বা আমার বাড়ি দার্জিলিং, তখনই পরবর্তী প্রশ্নটা এটা হয় যে তুমি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত। তাহলে সেটার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হয় যে না আমি এই প্রশাসনিক বিভাগের অন্তর্গত। তাহলে বুঝতে পেরেছো যে কেমন টাইপের এখান থেকে আরো প্রশ্ন হতে পারে। তাই দেখো আমাদের এই যে 23 এবং 5টি প্রশাসনিক বিভাগ বললাম, আমাদের প্রশাসনিক বিভাগগুলো কি কি? দেখো পশ্চিমবঙ্গের ম্যাপের যদি আমরা একদম ওপরের দিক থেকে দেখি, তাহলে দেখবে আমরা ওপরে একটা বিভাগ পাই, যেটি মনে রেখে দেব মালদা বিভাগ। কি বললাম? না, মালদা তো তারপরে আসছে। ওপরে আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিভাগ পাবো, যে বিভাগটাকে আমরা বলবো জলপাইগুড়ি বিভাগ। এবং এই জলপাইগুড়ি বিভাগে, এবং এই জলপাইগুড়ি বিভাগে আমরা 5টি জেলা পেয়ে থাকবো। কটি জেলা? না 5 ডিস্ট্রিক্ট পেয়ে থাকবো জলপাইগুড়ি বিভাগের ক্ষেত্রে, 5টি জেলা আমরা পেয়ে থাকবো। তো 5টি জেলা কি কি আছে, এই জায়গায় আমার একটু ম্যাপ নিয়ে নিলে তোমাদের বোঝাতে সুবিধা হবে এবং আমারও কম লিখতে হবে। গিভ মি এ মিনিট, আমি জাস্ট একটা ম্যাপ ইনসার্ট করে নেব, তোমাদেরও সুবিধা হয়ে যাবে বুঝতে। কি বলো, চাও তো সবাই? কারণ ম্যাপ ড্র করে করলে না তোমরাও বুঝতে পারবে। গিভ মি এ মিনিট। ভালো লাগছে তো? সবাই একবার কমেন্ট করে জানাও। আমি ম্যাপটা পুট করে দেব, দেখবে একদম চকচক করে বুঝতে পেরে যাবে সব কোথায় কি রয়েছে। আচ্ছা, আর একবার নিতে হবে। এনেবল এডিটিং, পুরো কুইক রিভিশন যাকে বলে, এখানে ফুল রিভিশন তোমার হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালো আছে, ম্যাপ অসুবিধা করবে, বাট খুব একটা প্রবলেম নেই। মোটামুটি 3টে ছবি নিয়ে নিলাম, ভালো করে তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এবারে ক্লিয়ার হচ্ছে, এবারে স্ক্রিন ভিজিবল। আচ্ছা, এবারে আমাকে তো টুক করে সরাতে হবে। হ্যাঁ,
এবারে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনের দিকে খুব ভালো করে খেয়াল করো যে আমরা এখানে জেলা নিয়ে কথা বলছি এবং প্রশাসনিক বিভাগ নিয়ে কথা বলছি। সবার প্রথমে দেখবে জলপাইগুড়ি নামক বিভাগ লিখলাম, তো জলপাইগুড়ি বিভাগে এই 23টা জেলার মধ্যে 5টা জেলা হচ্ছে এই জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। স্যার কি কি জেলা? একদম ওপরে দেখো দার্জিলিং জেলা, তারপরে রয়েছে কালিম্পং জেলা, তারপর জলপাইগুড়ি জেলা, তারপর আলিপুরদুয়ার জেলা এবং তারপর ফাইনালি কোচবিহার জেলা। অর্থাৎ এই ওপরের অংশেই এই যে 5টা ডিস্ট্রিক্ট আমরা পেয়ে গেলাম, এই 5টা ডিস্ট্রিক্ট কিন্তু জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত। ক্লিয়ার কিনা? ম্যাপটা এনে কত সুবিধা হয়েছে বুঝতে পারছো? একদম ঠোঁটস্থ হয়ে যাবে। ভালো করে দেখে নাও, আমি আরেকবার প্রয়োজনে জুম ইন এফেক্ট করে দিচ্ছি। এই যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে একদম ওপরের সাইডে এই যে প্রিয় ছাত্রছাত্রী তুমি এই যে 5টা জেলা দেখলে একদম ওপরে, এইটাকেই আমরা কিন্তু বলে থাকবো জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত 5টি জেলা জলপাইগুড়ি বিভাগ। এরপরে দেখো আমরা যে বিভাগটি বলবো, এবারে আসি আমাদের মালদা বিভাগ। মালদা বিভাগ, এই মালদা বিভাগে আমরা কটা জেলা দেখব না? মালদা বিভাগে আমরা দেখব 4 ডিস্ট্রিক্ট, 4টি জেলা। তো 4টি জেলা কিরকম? একদম সহজ, মালদা মুর্শিদাবাদ, এই যে হচ্ছে মুর্শিদাবাদ, এই হচ্ছে মালদা দুটো, আর এই দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর। আগে তো এটা কি দিনাজপুর ছিল? তোমার পূর্ব দিনাজপুর, বুঝতে পেরেছো? তো এখানে আমি সমস্তটাই বলে দেব। সরি, পশ্চিম দিনাজপুর জেলাটা 1992 সালে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভাগ হলো। এই যে উত্তর দিনাজপুর আর এই যে দক্ষিণ দিনাজপুর জেলা, এটা কোন জেলা থেকে হলো না? মনে রেখে দেবে, পশ্চিম দিনাজপুর। কোন সালে হয়েছিল? রাজ্য পুনর্গঠন আমি বলে, এই আমাদের জেলা পুনর্গঠন আমি আরেকবার বলে দেব। তো এটা মনে রেখে দেবে 1992 সালে। ক্লিয়ার? তাহলে আরেকবার দেখে নাও, মালদা বিভাগে আমাদের 4টি জেলা পড়বে কি কি? একটি হচ্ছে মুর্শিদাবাদ, একটি হচ্ছে মালদা, একটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর একটা উত্তর দিনাজপুর। তাহলে এই যে উত্তর আর দক্ষিণ দিনাজপুর জেলা হলো, এটা আসলে পশ্চিম দিনাজপুর জেলা ভাগ হয়ে হলো 1992 সালে। ক্লিয়ার? চলো, ভেরি গুড। এরপরে দেখো আমরা যে বিভাগটি নিয়ে বলবো, সেই বিভাগটি হচ্ছে আমাদের প্রেসিডেন্সি বিভাগ। কে কোন বিভাগ থেকে চটপট কমেন্ট করো, সবাই নিজেরা বলতে পারছো কি? দেখো প্রেসিডেন্সি বিভাগে আমরা 5 ডিস্ট্রিক্ট পাবো, গুরুত্বপূর্ণ 5টা মেজর ডিস্ট্রিক্ট পাই। কি কি প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত? দেখো সবার প্রথমে হাওড়া, কই? এই যে দেখো হাওড়া, হাওড়া পাচ্ছি, কলকাতা পাচ্ছি, নদিয়া পাবো, আর এই উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, এই 5টা জেলা। তাহলে আরেকবার দেখো, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 নদিয়া, একদম ম্যাপ দেখো একদম পরপর নামছে। তাহলে এই পোর্শনটা চলে গেল আমার জলপাইগুড়ি বিভাগ, মাঝের এই পোর্শন, এই অংশটা চলে গেল মালদা বিভাগ, এই যে অংশটা আমরা মার্ক করলাম, গোল গোল করলাম, এটা হচ্ছে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত। এবার চলো আমাদের পশ্চিম দিকে আসা যাক। পশ্চিম দিকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিভাগ আমরা পাবো দুটি, একটি হচ্ছে আমাদের বর্ধমান বিভাগ, একটি হলো বর্ধমান বিভাগ, এবং বর্ধমান বিভাগে আমাদের মোট জেলা হচ্ছে 4 ডিস্ট্রিক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আরেকটা বিভাগ পাবো, যে বিভাগটিকে আমরা বলি মেদিনীপুর বিভাগ। তো মেদিনীপুর বিভাগে আমরা পেয়ে থাকি আবার বেশি জেলা, যেটা হচ্ছে 5 ডিস্ট্রিক্ট। তো কিভাবে পরিসংখ্যানটা হবে একবার দেখে রাখো। সবার প্রথমে প্রিয় ছাত্রছাত্রী যদি বর্ধমান বিভাগ দেখো, বর্ধমান বিভাগে এই যে এখনকার দুটো বর্ধমান হয়েছে, এই হচ্ছে পূর্ব বর্ধমান, এই হচ্ছে পশ্চিম বর্ধমান। তাহলে এই দুটো বর্ধমান হয়ে গেল। আর কি রইল? বীরভূম, বীরভূম এই এবং হুগলি। এই যে আমি ব্লু কালারে মার্ক করলাম, এটা হচ্ছে বর্ধমান বিভাগের অন্তর্গত। আর বাকি যে অংশ পড়ে রইল 5টা জেলা পাবে, যেটা মেদিনীপুর বিভাগ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 5টি মিলে হচ্ছে আমার মেদিনীপুর বিভাগ। আর এই 4টি আমি বললাম বর্ধমান বিভাগ। সবার কাছে ক্লিয়ার? একদম জলের মতো স্বচ্ছ? ইয়েস অর নো? কি গো, সবার মাথায় ঢুকেছে? ভালো লেগেছে? বুঝতে পেরেছো? তাহলেই হবে। আচ্ছা, রেড কালার ইউজ করবো না, ঠিক আছে, বুঝতে পেরেছি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তো অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল ডিস্ট্রিক্ট আমার 23টা। 5টা হচ্ছে প্রশাসনিক বিভাগ, কোন জেলার কোথায় কি বিষয় সেটা আমি বলে দিলাম। এবারে চলো একটু ছোট করে রাজ্য পুনর্গঠন, এই জেলার পুনর্গঠন, সেটাও একটু এই ছবির মাধ্যমে ক্লিয়ার করে দিই। সবার প্রথমে দেখো, যদি আমি স্বাধীনতার সময় দেখি, সেই সময় পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত ছিল না? সেই সময় আমাদের জেলার সংখ্যা ছিল 14টি।
ওকে, সেই সময় 14টি জেলার সংখ্যা ছিল। আজকে আমরা দেখছি যে 23টা জেলা। তাহলে বিভিন্ন সময়ে এর পুনর্গঠন আমরা দেখে থাকবো। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জেলা পুনর্গঠনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আমি পরের স্লাইডে লিখছি, নোট করে নাও। সবার প্রথম পয়েন্ট খেয়াল রাখো এই জায়গাতে যে 1992 সাল 1992 পশ্চিম দিনাজপুর থেকে ভাগ হয়ে উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর হলো কবে? 1992 সালে। এরপরে দেখো এই যে আমরা বর্তমানে এই যে পশ্চিম মেদিনীপুর বলো বা পূর্ব মেদিনীপুর বলো, এই যে মেদিনীপুর নামক যে দুটো জেলা দেখছি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই মেদিনীপুর জেলা কবে হলো বলো? এই মেদিনীপুর জেলা কবে হলো? পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর যে আমাদের পূর্বতন জেলা ছিল, এটা আমরা দেখব 2002 সালে। দুটো জেলা 2002, ভেরি গুড। 2002 সালে এই জেলা দুটো ক্রিয়েট হলো। আর একবার বুঝে নাও কোন কোন জেলাকে মার্ক করলাম। একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা, আর একটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, এগুলো আসে। এরপরে দেখো যদি আমাদের এই জলপাইগুড়ি জেলা দেখি, এই জলপাইগুড়ি জেলা থেকে আমাদের আলিপুরদুয়ার নামক জেলা ক্রিয়েট হলো। জলপাইগুড়ি আলিপুরদুয়ার, এটা কবে হলো না? মনে রেখে দাও, ব্যাক ইন 2014, 2014 সালে জলপাইগুড়ি জেলা বিভক্ত হয়ে আলিপুরদুয়ার নামক নতুন জেলার জন্ম হয়। এরপরে যত বাকি যা জেলার ঘটনা সেটা সব ঘটেছে 2017 সালে। কত সালে? 2017 সালে। কি ঘটেছিল না? 2017 সালে 14ই ফেব্রুয়ারি এই দার্জিলিং থেকে কালিম্পং নামক একটা জেলা হয়। তাহলে কি হলো? দার্জিলিং থেকে কালিম্পং এই জেলা হয় 14ই ফেব্রুয়ারি, এটা একটা জেলা হয়। এরপরে পশ্চিম মেদিনীপুর, এই যে ওয়েস্ট মেদিনীপুরের একটা অংশ ছিল, তার দেখো এই যে ঝাড়গ্রাম ক্রিয়েট হয়ে গেল। তাহলে কি না, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে নতুন যে জেলা ক্রিয়েট হলো তার নাম হচ্ছে ঝাড়গ্রাম। একবার তো পূর্ব আর পশ্চিম মেদিনীপুর হলো, তারপর আবার পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঝাড়গ্রাম জেলার তৈরি হলো। আর তারপরে মনে রাখো আমরা এই বর্ধমান জেলা যেটা দেখি, এই যে বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হ্যাঁ, এই পশ্চিম পূর্ব এই বর্ধমান, এই ভাগটা আমরা দেখব তারপর। তো এখানে মনে রাখা যায় এক্স্যাক্ট তারিখটা, ঝাড়গ্রামে 4টে লেটার, তো এটা 2017 সালের 4 এপ্রিল, আর বর্ধমানের এটা হচ্ছে 7 এপ্রিল। তো এতটাও দরকার নেই, এমনি জাস্ট জেনে রাখো এই হচ্ছে ঘটনা। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? চলো এবারে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির এই জায়গাতে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি তো একদম সহজ। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি পড়ার জন্য একটু স্ক্রিনের দিকে খেয়াল করলেই দেখবে আমার রাইট সাইডে একটা পশ্চিমবঙ্গের সুন্দর ম্যাপ রয়েছে, আউটলাইন রয়েছে। তো এইটা যদি একবার খেয়াল করো দেখবে এই আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে একদম ছোট্ট করে বলে দিই যে 3টে ভাগে ভাগ করি। 3টে ভাগে। এই যে ওপরের অংশ, এই যে ওপরের অংশ মনে রাখবে এটা হচ্ছে আমার উত্তরের পার্বত্য অঞ্চল। এখানে পাওয়ার এই যে আমরা পাহাড় দেখতে, পশ্চিমবঙ্গ মনে রাখবে এমন জেলা এখানে আমি ওপরে গেলে পাহাড় পাবো, পশ্চিমের দিক সাইডে গেলে মানে এখানে গেলে মাউন্টেন পাবো, পর্বত পাবো। পশ্চিম সাইডে বিস্তৃত আমাদের মালভূমি অঞ্চল রয়েছে, আর বাকি না প্লেন ল্যান্ড রয়েছে, সমভূমি রয়েছে। তো একদম আমাদের যে এই ভূপ্রকৃতির যে ভাগটা একদমই সহজ। ভারতের ভূগোল একবার পড়ে আসলে এখানে একদম ইজি লাগবে। তাহলে একটি ভাগ আমরা করলাম যে সেটি হলো উত্তরের পার্বত্য অঞ্চল। খুব মন দিয়ে শোনো, একটি ভাগ আমরা করলাম উত্তরের পার্বত্য অঞ্চল। এর মধ্যে অনেক ছোট ছোট বিষয় রয়েছে। আরেকটা ভাগ আমরা করলাম এই যে আমাদের ওয়েস্ট সাইড, এটা হচ্ছে পশ্চিম দিক, এটি হচ্ছে কি আমাদের পশ্চিম দিক। এই অংশে আমাদের কি রয়েছে? পশ্চিমের মালভূমি অঞ্চল। মাথা ঠান্ডা করে বুঝবে, পশ্চিমের মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল। আর বাকি আমরা কি পাই? বাকি আমরা দক্ষিণের সমভূমি অঞ্চল, বা আমরা এমনি জেনারেলি মনে রেখে দেব সেটা হচ্ছে প্লেন ল্যান্ড বা সমভূমি অঞ্চল। বাকি আরেকটা সেগমেন্ট মনে রেখে দেব, এখানে বিস্তৃত মুর্শিদাবাদ বলো, নদিয়া বলো, 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ কিছু অংশ, এই যে বাকি অংশ বা এখানেও সমভূমি পাবো। তো সব মিলে হচ্ছে আমার এই হচ্ছে সমভূমি অঞ্চল, বা বাকিটা হচ্ছে আমাদের প্লেন ল্যান্ড। এবার এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেই পয়েন্টে আসি, প্রশ্নের পয়েন্টে আসি।
সবার প্রথমে দেখবে একটা প্রশ্ন আমার হয়, এই যে উত্তরের পার্বত্য অঞ্চলের কোন নদীর ভূমিকা রয়েছে। একদম উত্তরের পার্বত্য অঞ্চলে এখানে একটা রিভার মনে রেখে দেবে, একদম এখান থেকে এই যে কালিম্পং, জলপাইগুড়ি, একদম কোচবিহারের পাশ দিয়ে আমরা চলে যাবে একটা নদী। এই যে কালিম্পং দেখছো, হ্যাঁ, এই যে আমি জাস্ট একটা ড্র করছি, এই 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 বেরিয়ে গেল এই নদীটা থেকে মনে রেখে দেবে আমাদের পরীক্ষা, টেট পরীক্ষা, সেখানেও একটা প্রশ্ন এসে গেল। কি প্রশ্ন? যে কোন নদী উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ গঠনে কাজ করে বা ইত্যাদি প্রচুর প্রশ্ন আসে। তো এই যে রিভারটা আমি ড্র করলাম, মনে রেখো এর নাম হচ্ছে তিস্তা নদী। তাহলে উত্তরের পার্বত্য অঞ্চল, এই অংশটা যদি আমার উত্তরের পার্বত্য অঞ্চল হয়, খুব মন দিয়ে বোঝো, এই অংশটা আমি জাস্ট একটা ড্র করছি, ইমাজিন করো এটা যদি আমার উত্তরের পার্বত্য অঞ্চল হয়, এই অংশকে কেমন একটা দুভাগে ভাগ করে দিল না? এই একটা তিস্তার এপাশের অংশ আর এই একটা তিস্তার ওপাশের অংশ, হ্যাঁ কি না? মাথায় ঢুকছে সবাই? ছবিটা ভালো করে বোঝো। এই মনে করো তিস্তা নদী বেরিয়ে গেল, তাহলে ওপরে আমার যে অংশটা ছিল দেখা যাচ্ছে, এই অংশ আমি যে মানে সার্কেল মতো করেছি, এটা যদি আমার উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমার এটা হয়, তাহলে দেখো এই তিস্তা নদী চলে যাওয়ার কারণে না উত্তরের পার্বত্য অঞ্চলে দেখো দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে এপাশ, একটা ওপাশ, বাম পাশ ডান পাশ বা পূর্ব দিক এবং পশ্চিম দিক, হ্যাঁ কি না? তাই মনে রেখে দেবে অলওয়েজ যে এই জায়গার মোস্ট ইম্পর্টেন্ট এবং কনফিউজিং লাগে ছেলে মেয়েদের, যে উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান নদী বা যেটা গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠনে কাজ করে সেটা তিস্তা। তিস্তার কোন পাশকে কি বলবো? একটা হচ্ছে তিস্তার পূর্ব দিক, একটা হচ্ছে তিস্তার পূর্ব দিক, আরেকটি হচ্ছে তিস্তার পশ্চিম দিক। স্যার কিভাবে মনে রাখবো? ট্রিক কি আছে? অবভিয়াসলি আছে। আমাদের পশ্চিমবঙ্গে এলিফ্যান্ট রিজার্ভ কি আছে? ইস্টার্ন ডুয়ার্স আর ময়ূর ঝর্ণা। তাহলে ইস্টার্ন ডুয়ার্স, তাই তিস্তার পূর্ব দিকের নাম হচ্ছে কি? ডুয়ার্স। জীবনেও ভুলবে না, তিস্তার পূর্ব দিককে বলবো ডুয়ার্স, পশ্চিম দিককে আমরা কি বলবো? তরাই। তরাই বলতে কোনো স্যাঁতসেঁতে ভূমিকে বোঝায়, আর ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা বা দুয়ার, দরজা। তাহলে তিস্তার পূর্ব দিককে আমরা কি বলবো? তিস্তার পূর্ব দিককে আমরা বলবো ডুয়ার্স, আর তিস্তার পশ্চিম দিকের অংশকে আমরা কি বলবো? তরাই বলবো। বোঝা গেল? এবারে দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা হাইয়েস্ট পিক বলি, মন দিয়ে শুনবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমাদের পশ্চিমবঙ্গের যদি আমরা কথা বলি হাইয়েস্ট পিক নিয়ে বা সর্বোচ্চ চূড়া নিয়ে, তার নাম কি? না অবভিয়াসলি তার নাম হলো সান্দাকফু। তাই সান্দাকফু কোথায় অবস্থিত? না সান্দাকফু লোকেটেড ইন, মনে রেখে দেবে, সিঙ্গলিলা রেঞ্জ। কোথায়? সিঙ্গলিলা পর্বতশ্রেণী বা সিঙ্গলিলা রেঞ্জ লিখলাম, মাউন্টেন রেঞ্জ, এটা সেখানে অবস্থিত হচ্ছে আমার এই সান্দাকফু। ভেরি গুড। তাহলে তিস্তা নদী তো দুভাগে ভাগ করে দিয়েছে, তাহলে সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক। এবং তাহলে এখান থেকে একটা জিনিস বুঝবে যে সান্দাকফু যে পাটে থাকবে, হয় এ পাটে বা ও পাটে, যে পাটে থাকবে সে পাটটা বেশি উচ্চ হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যে পাটে সান্দাকফু থাকবে সে পাটটা থাকবে। তাই মনে রেখে দেবে যে তিস্তা নদীর, তুমি মনে করো এই দিক থেকে এই দিকে হেঁটে যাচ্ছ, কারণ তিস্তা এইভাবে বয়ে গেছে, তাহলে এই সাইডটা হচ্ছে লেফট সাইড, এই সাইডটা হয়ে যাবে রাইট সাইড, হ্যাঁ কি না? এই জন্য বাম এবং ডান থেকেও কোশ্চেন আসে, আর পূর্ব আর পশ্চিম দিক থেকেও আসে। এই দিকটা পূর্ব হবে, এই দিকটা অরুণাচল প্রদেশ সাইড, এটা গুজরাট সাইড, ভারতের ম্যাপ আকারে বললাম। তাহলে পূর্ব পশ্চিম ক্লিয়ার। তাই মনে রেখে দেবে অলওয়েজ এই লাইনটা একটা ভিভিআই লাইন, সেটি হলো তিস্তার পশ্চিম দিকের, সহজে লিখে দিচ্ছি, তিস্তার পশ্চিম দিক অধিক উচ্চ, তিস্তার পশ্চিম দিক অধিক উচ্চ। কারণ তিস্তার পশ্চিম দিকেই মনে রেখে দেবে এই সান্দাকফু বা সিঙ্গলিলা রেঞ্জ আমরা দেখে থাকি। তাহলে পশ্চিম দিকে বেসিক্যালি সিঙ্গলিলা রেঞ্জ বলো, দার্জিলিং রেঞ্জ বলো, এই সবই অবস্থিত। আর পূর্ব দিক কম উচ্চ, তার কারণ কি? পূর্ব দিকের পার্বত্য অঞ্চলের উচ্চতাও কম, বিস্তারও কম, যেমন দুর্বিন্দারা, চোলা, ঋষিলা, এই সব এই অংশে আমরা দেখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে তিস্তার কোন অংশটা অধিক উচ্চ? তিস্তার পশ্চিম অংশ বা তিস্তার ডান দিকের অংশ, তিস্তার পশ্চিম অংশ বা ডান দিকের অংশ অধিক উচ্চ। ইম্পর্টেন্ট লাইন। এবারে শোনো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক যদি সান্দাকফু হয়, একটা প্রশ্ন আসে, আমাদের পশ্চিমবঙ্গের সেকেন্ড হাইয়েস্ট পিকের নাম কি? দ্বিতীয় উচ্চতম শৃঙ্গটির নাম কি? তাহলে মনে রেখে দেবে সেটা হয়ে যাবে ফালুট। এখানে আরো উল্লেখযোগ্য কি কি পাই? ফালুট আছে, সাবরগ্রাম আছে, টাংলু আছে, ঘুম, টাইগার, এই সব কিছু এখানে রয়েছে।
এবার এখানে ছোট্ট একটা স্ট্যাটিক জিকে শিখে রাখবে, সেটা হচ্ছে 1999 সালে ইউনেস্কো মাউন্টেন রেল, 1999 সালে আমাদের এখানে আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তো 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এটা কিন্তু মাউন্টেন রেল, মনে থাকবে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। এবারে দেখো, যদি এখন হঠাৎ করে প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে আমাদের কটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে? পশ্চিমবঙ্গে, ভারতে বর্তমান 43টা, পশ্চিমবঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা 3টে। একটি কি, সবার প্রথমে যেটা ডিক্লেয়ার সেটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। ওই যে ম্যাপে দেখো আমার পিছনে ছবিতে, তো সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা আছে 1987 সুন্দরবন ন্যাশনাল পার্কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। অনেক জায়গায় এই সালটা ভুল থাকে এবং ছেলেমেয়েরা ভুল করে আসে, তো 1987 মনে রেখে দেবে। এরপর হচ্ছে 1999 সালে মাউন্টেন রেল বা দার্জিলিং রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সেকেন্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো পশ্চিমবঙ্গে। অ্যান্ড রিসেন্টলি 2023 সালে শান্তিনিকেতন ডিক্লেয়ার হলো। তাহলে কারেন্টলি ওয়েস্ট বেঙ্গলে দেয়ার আর 3 ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড অল ওভার ইন্ডিয়া দেয়ার আর 43 ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। রামসার সাইটের সংখ্যা বললে ভারতে হচ্ছে 85টা, পশ্চিমবঙ্গে হচ্ছে 2টো, একটা হচ্ছে সুন্দরবন আর একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতার জলাভূমি। ডান ডান, ভেরি গুড। বুঝেছ? বুঝলেই হবে। দেখেছো ম্যাপটা কত কাজ দিয়েছে আমাদের বুঝতে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ওপরের দিকের এই পার্বত্য অঞ্চল। চলো এবারে আমরা এই মালভূমি অঞ্চল নিয়ে একটু পড়ি। এবারে আমরা আলোচনা করি আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে। পশ্চিম দিকে আমাদের এই অংশে কি রয়েছে? এই অংশে পশ্চিম দিকে কি রয়েছে? এই অংশে কি রয়েছে ভালো করে বলো। এটা লিখে রাখো, পশ্চিমের, এটিকে আমরা বলবো পশ্চিমের মালভূমি অঞ্চল। দেখেছো কি সুন্দর লিখে দিলাম। তাহলে এটিকে আমরা কি বলি? পশ্চিমের মালভূমি অঞ্চল। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গের এই অংশটাই কিন্তু রয়েছে প্রাচীনতম ভূগাঠনিক বিভাগ। ভূগাঠনিক মানে ভূমির যে গঠন প্রক্রিয়াটা অনেক প্রাচীন, সব এই অংশটাই কিন্তু প্রাচীনতম ভূগাঠনিক বিভাগ। এবং এখানে যে দুটি শিলা দ্বারা গঠিত, মনে রেখে দেবে, একটিকে আমরা বলবো, এটা পরীক্ষাতে অনেকবার এসছে, গ্রানাইট ও নিস জাতীয় শিলা দ্বারা গঠিত, বা গ্রানাইট ও নাইস বলে অনেক সময় অপশনে থাকে, তো একই ব্যাপার। তাহলে এটাই হচ্ছে কিন্তু এই অংশের ভূগাঠনিক বিস্তার। তো এই যে সমগ্র পুরুলিয়া জেলা এর মধ্যে পড়ে যায়, তারপরে বাঁকুড়া জেলার কিছু অংশ, ঝাড়গ্রাম জেলার কিছু অংশ, পশ্চিম বর্ধমান জেলার বর্তমান কিছু অংশ, বাঁকুড়া পড়ে যাবে, বীরভূম পড়ে যাবে, হ্যাঁ, এই সব অংশ, এবং পশ্চিম বর্ধমান জেলারও কিছু অংশ পড়ে, এই পশ্চিম মেদিনীপুরেরও কিছু অংশ পড়ে, সব মিলে কিন্তু আমার বেসিক্যালি এই পশ্চিমের মালভূমি অঞ্চল রয়েছে। আর এই অঞ্চল কিন্তু ছোটনাগপুর মালভূমি পড়ি না, সেই ছোটনাগপুর মালভূমিরই সম্প্রসারিত অংশ। তাহলে কি মনে রেখে দেবো? এই অংশটা কার অপশানে? মনে করো দাক্ষিণাত্য মালভূমি দিয়ে দিল, লাদাখ মালভূমি দিয়ে দিল, তা তো লিখলে হবে না। তো এটা কার সম্প্রসারিত অংশ? ছোটনাগপুর মালভূমির ব্যবচ্ছিন্ন, বেসিক্যালি বুঝতে পেরেছো, ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ। এই জন্যই দেখবে আমরা গ্রানাইট ও নিস এইটা বারবার হাইলাইট করলাম। এখানে একটা হাইয়েস্ট পিক মনে রেখে দেবে, যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, অথবা মনে রেখে দেবে একটা ভাষা দিয়ে আসে যে দক্ষিণবঙ্গের, এইটা অনেকে জানে না, লিখে রেখে দাও, দক্ষিণবঙ্গের, একটা তো পশ্চিমবঙ্গের হাইয়েস্ট পিক বা উত্তরবঙ্গ বলি বা যেটাই বলি, সে তো সান্দাকফু আমার হয়ে যাবে ওপরে। তো দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এভাবেও আসতে পারে, বা মনে রেখে দেবে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। যেমন আনাইমুদি আমরা পড়ি না, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, বা তোমার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এর তখন হয়ে যায় কি না, তখন হয়ে যায় আমাদের অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, যেটা কতটা উচ্চতা বিশিষ্ট? 677 মিটার উচ্চতা বিশিষ্ট অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু হচ্ছে এই মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। ডান, ভেরি গুড।
এখানে আমি কয়েকটা পাহাড় বলে দিচ্ছি, একটু নোট করে নেবে, অনেক সময় পাহাড় থেকে প্রশ্ন আসে যে এই পাহাড় কোন জেলায় অবস্থিত। তাহলে দেখো, অযোধ্যা পাহাড় দেখতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? পুরুলিয়া। অযোধ্যা পাহাড় কোথায় আছে? পুরুলিয়াতে আছে। কিংবা পুরুলিয়াতে আরো একটা পাহাড় মনে রেখে দেবে, সেটি হলো পাঞ্চেত। সেটি হলো পাঞ্চেত। তাহলে পুরুলিয়া জেলায় আমরা এই দুটো গুরুত্বপূর্ণ পাহাড় মনে রেখে দেব। পুরুলিয়া জেলাতে একটি হলো অযোধ্যা আর একটি হলো পাঞ্চেত। এরপরে এসো বাঁকুড়া জেলা। পুরুলিয়া, বাঁকুড়া আর বীরভূম মেন হচ্ছে এখানে পাহাড়ের জায়গা। তাহলে বাঁকুড়াতে কি কি পাবো? বাঁকুড়া তোমরা বলো তোমাদের কার কার বাড়ি, কে কে আমার নিয়ে যাবে একবার বলো। আরে এখন না যেতে পারো, চাকরি বাকরি পেলে তো একবার খবর দেবে, ঘোরা তো আমার হবে। হ্যাঁ হ্যাঁ কি না, ঘোরা তো আমার হবে, খবরটা তো দিতে হবে। শুশুনিয়া। আর বীরভূমের একটা মনে রেখে দেবে, বীরভূম, সেটি হলো মামা ভাগ্নে। এই হচ্ছে মূলত মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ। এবার যখন নদ নদী পড়তে যাব তখন এখানে দামোদর নদের প্রভাব সবচেয়ে বেশি এই মালভূমি অঞ্চলে। দামোদর, আমি আসবো সেই পয়েন্টে। তাহলে সবার মোটামুটি বোঝা গেছে, হ্যাঁ কি না? মাথায় ঢুকেছে? বোঝা গেছে? ভেরি গুড সুস্মিতা। মামাভাগ্নে বীরভূম, শাহিনা গোর্গাবুরু 677, অ্যাবসলুটলি কারেক্ট। কৌশমিকাও বুঝেছে, ভেরি গুড। এটাই তো চাই যে মাথায় ঢুকুক নাকি। এবারে এই ম্যাপের দিকে একটু তাকাও। এই গেল আমার মালভূমি, এই গেল আমার এ অঞ্চল, উত্তরের পার্বত্য অঞ্চল, এই হয়ে গেল মালভূমি অঞ্চল। বাকি প্রচুর আমার প্লেন ল্যান্ড রয়েছে। এছাড়া একদম পাহাড় তো এই অংশে, এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলেও কিন্তু আমরা প্লেন ল্যান্ড দেখতে পাই। তো সেইটা নিয়েই আমার পরবর্তী টপিক তোমাদের সামনে আসছে, যে টপিকটাকে আমরা বলবো যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল। তো সমভূমি অঞ্চলের মধ্যে সবার প্রথমেই যে পয়েন্টটা চলে আসে সেই পয়েন্টটা হচ্ছে তরাই আর ডুয়ার্স অঞ্চল। বুঝতে পেরেছো? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে বিস্তৃত প্লেন ল্যান্ড বা সমভূমি অঞ্চল, বিস্তৃত প্লেন ল্যান্ড বা সমভূমি অঞ্চল রয়েছে। তো এদের মধ্যে যদি আমি প্রথমে তোমাদেরকে এই আমাদের তরাই আর ডুয়ার্স অঞ্চল বোঝাই, এটা সবাই বুঝে গেছো যে তিস্তা নদী স্যার যদি এইরকম ভাবে বয়ে যায়, তিস্তা নদী যদি এইরকম বয়ে যায়, ইস্টার্ন ডুয়ার্স মানে ইস্ট সাইডটাকে আমরা কি বলবো? ডুয়ার্স সাইড বলবো। আর ওয়েস্ট সাইডটাকে আমরা কি বলবো? তরাই অঞ্চল বলবো। তাহলে এখান থেকে দুটো আসে। তাহলে এই তরাই আর ডুয়ার্স অঞ্চলেও কিন্তু সমভূমি অংশ আমরা দেখতে পাই, যেটা ওই মূলত শিলিগুড়ি মহকুমা, তারপরে তোমার আলিপুরদুয়ার জেলার অংশ মিলে এখানে একটা দুটো অঞ্চল আমরা পাই, একটা এপাশের অঞ্চল, একটা এপাশের অঞ্চল, তরাই আর ডুয়ার্স অঞ্চল। তাহলে সমভূমির মধ্যে আমাদের যে প্রথম সেগমেন্ট আমরা পেলাম, একটা সেগমেন্ট হচ্ছে তরাই অঞ্চল আর একটা হচ্ছে ডুয়ার্স অঞ্চল। এবারে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি তুমি এই ম্যাপের দিকে তাকাও, তরাই ডুয়ার্স পেরিয়ে যখন এরকম জায়গায় আসবো দেখবো গঙ্গা নদীর প্রভাব রয়েছে, হ্যাঁ কি না? ভাগীরথী, হুগলি পরবর্তীতে। তাহলে এই জায়গায় এই অংশটাকে আমরা অনেক সময় বলে থাকি উত্তরবঙ্গের সমভূমি বা গঙ্গা ব্রহ্মপুত্রের দোয়াব অঞ্চলের অংশ বিশেষ। বুঝতে পেরেছো? তাহলে এই উত্তরবঙ্গের সমভূমি যদি আমরা খেয়াল করি তাহলে দেখব মূলত জলপাইগুড়ি জেলা আর নিচের দিকের অংশটা বা যেটা আমাদের দক্ষিণের দিকে পড়ে যাবে, কোচবিহার জেলার অংশ, মালদা জেলার অংশ এবং দিনাজপুর জেলার অংশ, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার অংশ নিয়ে মূলত এই উত্তরের সমভূমি তৈরি হয়েছে। এবং এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ দুটো তিনটে টার্ম আছে। একটা হলো তাল। তাল আমরা কাকে বলবো? তাল হচ্ছে বিশেষ করে কোনো নিম্নভূমিকে বোঝায়। চাল বলতে কোনো নিম্নভূমি, জলাশয়, হ্রদ, তাকে আমরা তাল বলে থাকি। তো এই তাল কোথায় দেখা যায়? মূলত কোচবিহার এবং দিনাজপুর জেলার অংশে এরকম নিম্নভূমি বা হ্রদ অঞ্চলকে মেনলি তাল বলা হয়ে থাকে। আচ্ছা, আর এখানে আরেকটা টার্ম পাবে, একটা হচ্ছে বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি যেটা এই মালদার অংশ আর দক্ষিণ দিনাজপুর জেলার অংশ নিয়ে গঠিত ঢেউ খেলানো ভূমি, অনুর্বর ল্যাটেরাইট জাতীয় মৃত্তিকা। এই বরেন্দ্রভূমি কিন্তু অনুর্বর, বরেন্দ্রভূমি অনুর্বর এবং ল্যাটেরাইট প্রকৃতির হয়।
অনুর্বর এবং ল্যাটেরাইট প্রকৃতির হয়। এটা হচ্ছে বরেন্দ্রভূমি। আর একটা এখানে অংশ পাবে, যেমন তাল পাবে, আরেকটা পাবে সেটা হলো দিয়ারা, আরেকটা পাবে সেটা হচ্ছে দিয়ারা। মালদা জেলায় কালিন্দী রিভার আছে, সেই কালিন্দী রিভারের দক্ষিণ অংশ এই দিয়ারা কিন্তু আবার নবীন পলি গঠিত হয় এবং উর্বর প্রকৃতির হয়। তো বরেন্দ্রভূমি হচ্ছে অনুর্বর, আর দিয়ারা কিন্তু নবীন পলি এবং অবভিয়াসলি উর্বর প্রকৃতির হবে। বোঝাই যাচ্ছে নবীন পলি মানে কি, অবভিয়াসলি থেকে উর্বর হতে হবে। এবারে আমাদের বর্ধমান, বীরভূম থেকে শুরু করে মেদিনীপুর জেলার অংশ মিলে রাঢ় অঞ্চল আমরা বলি। কি? রাঢ় সমভূমি। রাঢ় সমভূমি আমরা বলে থাকি। রাঢ় বলতে কি বোঝাই জানো? রাঢ় মানে বোঝায় কোনো পাথুরে জমি। রাঢ় বলতে আমরা কি বুঝি? কোনো পাথুরে জমি অঞ্চলকে আমরা রাঢ় অঞ্চল বলে থাকি। এবার এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে, যদি কখনো ঘুরে আসি যে রাঢ় সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি, তো একই ব্যাপার, মালভূমি অঞ্চলের যেটাই প্রধান নদী এটাই সেটাই প্রধান নদী। অবভিয়াসলি উত্তর করে আসতে হবে দামোদর। মনে থাকে তো, দামোদর আছে, ময়ূরাক্ষী আছে, তো মেইন হচ্ছে দামোদর। চলো, মালভূমি অঞ্চলের ক্ষেত্রেও এই সেম উত্তর প্রযোজ্য হবে যদি আসে মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কি। এছাড়া পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই বদ্বীপ সমভূমি অঞ্চল। বদ্বীপ সমভূমি অঞ্চল বিশেষ করে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার নিম্নে অংশে আমরা এই জায়গায় গাঙ্গেয় যে বদ্বীপ অঞ্চল দেখতে পাই। আমরা সবাই জানি মাত্রাহীন বাংলা বয়ের মতো ডেল্টা আকারের তো হয়ে যায়, তো বদ্বীপ সমভূমি অঞ্চল দেখতে পারি। আর একটা সেগমেন্ট আমরা পাই যেটা মৃত্তিকাটা পাবো স্পেসিফিক্যালি সুন্দরবন অঞ্চলে। তো সুন্দরবন অঞ্চলে খুব কাদা মিশ্রিত কর্দমাক্ত একটা মৃত্তিকা হয়ে থাকে, যেটা কেবল সুন্দরবন অঞ্চলেই হয়। এবং এই সুন্দরবন অঞ্চলে একটা বিশেষ জিনিস আছে, সেটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এই ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার। কি বললাম? ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কভার কিন্তু এই সুন্দরবন অঞ্চলেই অবস্থিত। ক্লিয়ার? অ্যান্ড ফাইনালি লাস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চলে, কোস্টাল লাইনে। সো উপকূলীয় সমভূমি। তো উপকূলীয় সমভূমি দেখতে গেলে আমাদের দীঘা, কাঁথি এই অঞ্চলে যেতে হবে স্পেসিফিক্যালি, এখানে আমরা দেখতে পাই। এবং এখানে কি উপকূলীয় সমভূমির একটা মেন বৈশিষ্ট্য কি জানো? ফিচার বালিয়াড়ি। যেমন আমাদের ম্যানগ্রোভ অঞ্চলের বা সুন্দরবন অঞ্চলের মেন বৈশিষ্ট্য হচ্ছে ম্যানগ্রোভ, তেমনি আমাদের উপকূলীয় সমভূমি অঞ্চলে মেনলি আমরা যেটা হাইলাইটেড পয়েন্ট সেটা হচ্ছে এই অঞ্চলে বালিয়াড়ির পরিমাণ কিন্তু বেশি। কিসের পরিমাণ বেশি? বালিয়াড়ির পরিমাণ বেশি। নদী হিমবাহ বায়ুর কাজ এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে দেখবে এই জায়গাটা সম্পূর্ণ ক্লিয়ার হবে। চলো, এরপরে চলো আমরা একটু ছোট করে রিভারের জায়গা থেকে কিছু প্রশ্ন দেখে রাখি, রিভার থেকে কি কি আসতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বেসিক্যালি এই রিভার। রিভার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সর্বাধিক গুরুত্বপূর্ণ জায়গা। সবার প্রথমে দেখো, আমরা উত্তরবঙ্গের প্রধান নদীকে নিয়েই কথা বলি। তাহলে লেখো, এই তিস্তা নদী হলো উত্তরবঙ্গের সে পার্বত্য অঞ্চলকে সেরকম দুভাগে ভাগ করছিল, আমরা পড়েছি, হ্যাঁ কি না? তাই তিস্তা হচ্ছে, মনে রাখবে, তিস্তা নদী হলো আমাদের নর্থ বেঙ্গলের বা উত্তরবঙ্গের প্রধান নদী। এবং এই তিস্তাকে বলা হয়ে থাকে, খুব বন্যা হয়, একে বলা হয়ে থাকে ত্রাসের নদী। যেমন বাংলার দুঃখ বলা হয় দামোদর, তেমনি যদি কখনো প্রশ্ন আসে ত্রাসের নদী কেন বলে স্যার? খুবই বন্যার প্রবণ, এই কারণে একে বলা হয়ে থাকে ত্রাসের নদী। মেইন রিভার কি? সেটা হচ্ছে তিস্তা। আর এখানে আমরা তরাই আর ডুয়ার্স অঞ্চল ভাগ করেছে, এটা আমরা বললাম। তিস্তা নদীর উৎপত্তি কোথায়? ডাব্লিউবিপিতে এসেছিল প্রশ্নটা, নোট করে রাখো। তিস্তা নদীর উৎপত্তি আসলে তিস্তা নর্মদা খুব আসে, তো তিস্তা হয়ে যাবে আমাদের সিকিমের জেমু হিমবাহ। সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট পয়েন্ট তিস্তা তোরসা। অনেক সময় অপশনে তোরসা থাকে, তখন ছেলেমেয়েরা গলিয়ে ফেলে তিস্তা তোরসা। তো মেইন হচ্ছে উত্তরবঙ্গে এই যে সমভূমি অঞ্চলকে ভাগ করেছে এটা বা পার্বত্য অঞ্চলকে ভাগ করেছে, সেটা কিন্তু মনে রেখে দেবে তিস্তা নদী, নট তোরসা। ওকে, তিস্তা বা তোরসা। তো তোরসাও এখানকার একটা গুরুত্বপূর্ণ রিভার। এর বেসিক্যালি উপনদীর মধ্যে কালজানি মনে রেখে দেবে। কি মনে রেখে দেবে? কালজানি। আরেকটা মনে রাখো গদাধর বলে, কালজানি আর গদাধর হচ্ছে এর গুরুত্বপূর্ণ উপনদী। উপনদী মানে হচ্ছে ট্রিবিউটারি। উপনদী মানে বোঝো তো? মনে করো SBI ব্যাংক আছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে,
তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মনে রাখো এক জায়গায় হেডকোয়ার্টার রয়েছে, তার থেকে বিভিন্ন 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 ব্রাঞ্চ হয়েছে। তো আমরা সেগুলোকে বাংলা ভাষায় কি বলি? শাখা। দেখবে আমরা ইংরেজিতে যেমন বলি ব্রাঞ্চ নেম, কখনো টাকা তোলা স্লিপে দেখবে লেখা থাকবে বাংলাতে শাখা, শাখার নাম। তাহলে প্রধানটা থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে শাখা। সিমিলারলি প্রধান নদী থেকে যেটা বেরোবে সেগুলো হচ্ছে সব শাখা নদী, যা বেরোবে সেগুলো হচ্ছে শাখা নদী। আর উপনদী মানে কি? যেসব ছোট ছোট নদী এসে প্রধান নদীতে এসে মিলিত হবে তাদেরকে আমরা ট্রিবিউটারিজ বা উপনদী বলি। যেমন তুঙ্গভদ্রা ট্রিবিউটারি, এইরকম যমুনা, গঙ্গার। বুঝতে পেরেছো? তোমরা তো দারুণ বুদ্ধি। আর আর যারা টিডব্লিউ স্মার্টে নতুন, তোমরা জানো এই এই যে আমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছি, নতুন চ্যানেল নয় অনেক দিনই, যেটি হচ্ছে আমাদের TWS স্মার্ট। তার একটা গুরুত্বপূর্ণ কল, খুব গুরুত্বপূর্ণ। মেবি। হ্যালো হ্যালো, কে বলছে? আচ্ছা, আমি একটু ক্লাসে রয়েছে, আপনি আমাকে একটু পরে ফোন করুন লাইভ। তাহলে তোরসা হয়ে গেল, তিস্তা হয়ে গেল, ভেরি গুড। এরপরে এসো আমরা যে গুরুত্বপূর্ণ নদী বলবো, যেটা থেকে পরীক্ষাতে অনেক সময় আসে, অনেকে এটা গুলিয়ে চলে আসে, সেটি হচ্ছে অনেক সময় একটা প্রশ্ন আসে যে ডিচেন ও লিচেন, এটা খুব মন দিয়ে শুনবে। ডিচেন, লিচেন, বা যাকে আমরা অনেক সময় ডিচুয়া লিচু বলি, এর একটা মিলিত প্রবাহ আছে যাকে আমরা কি আসে জানো? জলঢাকা। যাকে আমরা কি বলি? জলঢাকা। ডান, ভেরি গুড। এরপরে দেখো মালভূমি অঞ্চলের নদী বলতে দামোদর, দামোদর, একে আমরা এইভাবেও বলি সরো অফ বেঙ্গল, একে আমরা দামোদর বলি। দামোদর কি? সরো অফ বেঙ্গল, বাংলার দুঃখ। আর এছাড়া মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আচ্ছা আমার ছবি হাইড করতে হবে বোধহয়, হ্যাঁ, এছাড়া মেন ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটি হচ্ছে মালভূমি অঞ্চলের প্রধান নদী, বা অন্যভাবে মনে রেখে দেবে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী, একই ব্যাপার। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী, মালভূমি অঞ্চলের প্রধান নদী, একই থট। বুঝতে পেরেছ? দুভাবে খুশি এসে থাকে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলবো? দ্বারকেশ্বর কনফ্লুয়েন্স, রিভার কনফ্লুয়েন্স যেটাকে বলা হয়, শিলাবতীর মিলিত প্রবাহ। তাই দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে আমরা কি বলি? দ্বারকেশ্বর শিলাবতী, বা শিলায়ও বলে অনেক সময়, তো এটাকে বলা হয়ে থাকে রূপনারায়ণ। মনে থাকবে? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ, এটা অনেক সময় পরীক্ষাতে দেয়। আর ডাব্লিউবিসিএস এসছে মেসেঞ্জার, মেসেঞ্জার, কিংবা মনে করে এইভাবে আসলো যে তিলপাড়া বাঁধ। তিলপাড়া বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপরে? তো উত্তর হবে ময়ূরাক্ষী। এরকম রিভার কনফ্লুয়েন্স থেকে আরো একটা প্রশ্ন আছে যেটা অনেকে গুলিয়ে ফেলে। এটা যেমন আমরা করলাম দেখবে দ্বারকেশ্বর ও শিলাবতী, তেমনি আরেকটা হয় কংসাবতী আর কেলেঘাই নদীর মিলিত প্রবাহ, ওটা আলাদা করে তুলে নাও। যদি প্রশ্ন আসে
কংসাবতী, কেলেঘাই। তো এর মিলিত প্রবাহের নাম কি? এর মিলিত প্রবাহের নাম হচ্ছে হলদি নদী। মনে থাকবে? তাহলে কংসাবতী, কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। ঢুকেছে মাথায়? ভেরি গুড। মনে রাখবে যদি প্রশ্ন আসে যে আমাদের সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি, সুন্দরবন অঞ্চলের প্রধান নদী, উত্তর কি হবে? উত্তর হবে মাতলা। মাতলা ব্রিজও আছে, মনে রেখে দেবে। মাতলা হচ্ছে সুন্দরবন অঞ্চলের প্রধান নদী। এই মাতলাকে কি বলা হয় জানো? মাতলাকে অনেক সময় বলা হয় সুন্দরবন অঞ্চলের আতঙ্কের নদী। সুন্দরবন অঞ্চলের আতঙ্কের নদীও অনেক সময় মাতলাকে বলা হয়ে থাকে। এবারে আমি তোমাদের যেটা দেখাবো এখন সেটি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর। গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নদী তীরবর্তী শহর, যে না কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। কি বললাম? কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। সবার প্রথমে দেখো, যদি আমাদের কলকাতা আসে, হাওড়া আসে, ব্যারাকপুর কিংবা চন্দননগর, সবই হয়ে যাচ্ছে আমাদের হুগলি নদীর তীরে, নদী তীরবর্তী শহর। বুঝতে পেরেছো? কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দ্রনগর এই সবই কিন্তু কোন নদীর তীরে? হুগলি নদীর তীরে আসবে। পরীক্ষাতে খুব আসে যে আলিপুরদুয়ার শহর, তা হলো কালজানি। আলিপুরদুয়ার শহর যে নদীর তীরে অবস্থিত তা কি? কালজানি। আত্রা, এটা পরীক্ষাতে এসছে, বালুরঘাট শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো আত্রাই নদী। শিলিগুড়ি শহর যে নদীর তীরে অবস্থিত, উত্তর করে আসবে মহানন্দা বালাসন। আর কোচবিহারটা আসে, কোচবিহার কোন নদীর তীরে? তোরসা। তোরসা নদীর তীরে। ও জলপাইগুড়ি, এটাও ডবল, এটা খুব আসে, জলপাইগুড়ি। উত্তর কি? তিস্তা করলা। মনে থাকবে? তাহলে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? মাতলা। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, হুগলি হয়ে গেল, আলিপুরদুয়ার, বালুরঘাট, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি। দেখো নদী তীরবর্তী শহর তো অনেকগুলোই আছে, যেমন দেখো এগুলো খুব সহজ, পারবে সবাই। বসিরহাট আসুক, টাকি আসুক, কিংবা আমাদের এপাশে বনগা, একই রিভার। কি হয়ে যাবে? বসিরহাট, টাকি, ইছামতি। ইছামতি হবে রাইট আনসার। ডান? সবার মাথায় ঢুকেছে? চলো এগিয়ে যাব। একটা প্রশ্ন এসেছিল ডাব্লিউবিপিতেই বোধ হয়, আরে বলো না, ওটা ভুলে যাচ্ছি। জয়ী সেতু, হ্যাঁ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? দীর্ঘতম সেতু, তো উত্তর হয়ে যাবে জয়ী সেতু। এটি হচ্ছে কি আমাদের দীর্ঘতম সেতু, পশ্চিমবঙ্গের দীর্ঘতম। ডাব্লিউবিপিতে একবার দিয়েছিল। দীর্ঘতম সেতু জয়ী সেতু হবে রাইট আনসার। যাক, এইগুলো পড়ে রাখবে। আর জলবায়ু থেকে কয়েকটা পয়েন্ট বলে দিই, কোথায় কি বৃষ্টিপাতের পরিমাণের উপর ডিপেন্ড করে কিছু পয়েন্ট হয়, তো নোট করে নিতে পারো। এক্সট্রা পয়েন্ট সেটা হচ্ছে, একটা তো ভারতের ক্ষেত্রে হয় কোনটা উষ্ণতম স্থান, কোথায় বৃষ্টিপাত বেশি হয়, কোনটা আর্দ্রতম হয়। তো আর্দ্রতম রাজ্য আমাদের মেঘালয়, আমরা সবাই জানি। তো পশ্চিমবঙ্গের জলবায়ু কিরকম প্রকৃতির? না, পশ্চিমবঙ্গের হচ্ছে
ক্রান্তীয় মৌসুমী। আমাদের জলবায়ুটার ইন নেচার যদি আমরা দেখি তো সেটা হচ্ছে কি না, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে বিরাজমান। এটা অনেক সময় আসে, ছোট প্রশ্ন বাট আসে। এবারে দেখো সবার প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের শুষ্কতম জেলা। শুষ্কতম জেলা কি? অবভিয়াসলি পুরুলিয়া। পুরুলিয়া কি হচ্ছে আমাদের শুষ্কতম জেলা। আর যেখানে আমাদের হেভি রেইনফল হবে, হেভি রেইনফল বা সর্বাধিক বৃষ্টিপাত আমরা দেখি বক্সা ডুয়ার্স। বক্সা ডুয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এর অপোজিট যেখানে হবে না বা শুষ্কতম স্থান, শুষ্কতম স্থান বললে বীরভূমের ময়ূরেশ্বর। অন্য থটে যদি প্রশ্ন আসে যে উষ্ণতম, এই শুষ্ক উষ্ণ এই জায়গায় কিন্তু অনেকে গলিয়ে ফেলে, উষ্ণতম স্থান বললে আসানসোল। এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, এই পার্থক্যটা কিন্তু মনে রেখে দেবে, প্রচুর বার কিন্তু পরীক্ষাতে আসে আর ছেলেমেয়েরা গুলিয়ে ফেলে। আচ্ছা, পশ্চিমবঙ্গে আমরা একটা স্থানীয় বাতাস দেখতে পাই যাকে আমরা বলি কাল বৈশাখী, নরওয়েস্টার বলে কাল বৈশাখী। গ্রীষ্মকালে সাধারণত বিকেল বেলার পরে সন্ধ্যার আগে আমরা এই কাল বৈশাখী দেখি, একটা স্থানীয় ঝড় বাতাস দেখি। তো আসামে এই কাল বৈশাখীকে কি বলে? তো আসামে কাল বৈশাখীকে বলবে বারদই ছিলা। এছাড়া তোমরা দেখেছো কর্ণাটকে কফি বৃষ্টি, কেরালে আম্র বৃষ্টি, এরকম টাইপেরও কিছু এখানকার প্রশ্ন ঘটে থাকে। তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কি বারদই ছিলা আমরা বলবো আসামে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডান, ভেরি গুড। এবারে আর কি, হ্যাঁ মৃত্তিকা থেকে দেখো একটা জিনিস আমরা বলে রেখে দেবো এখানে, যে আমাদের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা দেখতে পাই, যেটা আমাদের উত্তরের যে পার্বত্য অঞ্চল পড়েছিলাম ভূপ্রকৃতিটা ভাগ করলে, তরাই অঞ্চল থেকে শুরু করে ডুয়ার্স অঞ্চল, সেখানে একরকমের মৃত্তিকা দেখি। আর ল্যাটেরাইট মাটি দেখতে পাই ঝাড়গ্রাম বলো, বাঁকুড়া, বীরভূম, হ্যাঁ এই অংশে ল্যাটেরাইট দেখতে পাই। একটা দেখা যায় লাল মাটি যাকে আমরা বলি, যেটা পুরুলিয়া বাঁকুড়াতে মেনলি লাল মাটি দেখা, লোহার যে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকার কারণে জল ধারণ ক্ষমতা খুবই কম এবং অনুর্বর মৃত্তিকা হয়। যদি কখনো কখনো জলসেচ সম্ভব হয় তো তার মাধ্যমে চাষাবাদ বা কৃষিকার্য সম্পন্ন করা যেতে পারে। তো এই একটা বিষয় কিন্তু এখানকার থেকে থাকে। এবারে আমি তোমাদের এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যে প্রশ্নটা আমাদের বেসিক্যালি সুন্দরবনকে নিয়ে হয় অনেক সময়। কাকে নিয়ে হয়? সুন্দরবন কেন্দ্রিক কিছু প্রশ্ন হয়। যেমন তোমরা বলতে থাকো যে সুন্দরবনকে কবে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। সহজ প্রশ্ন দিয়ে শুরু করলাম, চটপট বলো। সুন্দরবনকে কবে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? সুন্দরবনকে কোন সালে সুন্দরবনকে কোন সালে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? এনিওয়ান? আরে এটা তো আসা প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গে যখনই আমরা আমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করব, তো কি কি পয়েন্ট উঠে আসে একবার দেখো। তো আমাদের মেনলি ন্যাশনাল পার্ক হচ্ছে 6 ন্যাশনাল পার্ক আমাদের রাজ্যে। কটা জাতীয় উদ্যান? 6টা জাতীয় উদ্যান আমাদের রাজ্যে রয়েছে, 6 ন্যাশনাল পার্ক, একদম সহজ। তো যদি মনে রাখতে চাও সবচেয়ে বড় যেটা, তা হলো সুন্দরবন ন্যাশনাল পার্ক একটা, 2 নম্বরে বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা। হয়েছে 6টা? 3 3 6, হ্যাঁ এই হচ্ছে আমাদের মেনলি 6টা ন্যাশনাল পার্ক। তো এদের মধ্যে সবচেয়ে বড় যেটা বা যেটা থেকে কিছু স্পেশাল কোশ্চেন্স হয় সেটা হচ্ছে মেন হচ্ছে সুন্দরবন। এটা হচ্ছে ন্যাশনাল পার্ক। এরপরে আরেকটা সেগমেন্ট হয় যেটা হচ্ছে আমাদের টাইগার
রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কটা আছে? আমাদের দুটো আছে। তো টাইগার রিজার্ভ কি কি? একটি হচ্ছে বক্সা আর একটা হচ্ছে সুন্দরবন, একদম সহজ। তাহলে বক্সা আর সুন্দরবন হচ্ছে টাইগার রিজার্ভ। আচ্ছা, যদি আমাদের প্রশ্ন চলে আসে যে বলো হাতি সংরক্ষণ, আচ্ছা প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হয়েছিল? 1973, মনে রেখে দেবে। হ্যাঁ, আচ্ছা যদি আমাদের প্রশ্ন আসে এলিফ্যান্ট রিজার্ভ, এর সংখ্যা দুটো, একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স আর একটা হচ্ছে ময়ূর ঝর্ণা। মনে থাকবে, এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রিজার্ভ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবারে আমি একটা মেজর পয়েন্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি, হোপফুলি তোমরা সবাই পারবে। সুন্দরবন কেন্দ্রিক কতগুলো সাল? একটা হচ্ছে 1987, কি হলো লিখতে হবে? ইউনেস্কো, সংক্ষেপে লিখবো বুঝে নেবে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেল 1987-এ। 1973 ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভের কথা। 1984 ন্যাশনাল পার্ক, আর 1989 বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ, এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবে। আচ্ছা, আর স্পেশালি এখানে দুটো পয়েন্ট বলবো, যারা মেনলি পিএসসি, আমাকে অনেকেই মেসেজে এটা জানিয়েছিল তাই বলে রাখি, পিএসসি ক্লার্কশিপের আগামী দিনে পরীক্ষা দিতে যাচ্ছ, তো সবার পরীক্ষা ভালো হবে আশাবাদী আমি, যারা পড়েছো বিশেষ করে। তো এই ক্লার্কশিপের পরে এটা তো হচ্ছে পার্ট 1 এক্সাম, তো এটা তো একদম প্রথমে এমসিকিউ টাইপ, এটা তো চাপ না, চাপ হচ্ছে বেসিক্যালি এর পরের স্টেপটা, যেটা হচ্ছে পার্ট 2 ডেসক্রিপটিভ এক্সাম, বাংলা বলো ইংলিশ বলো যেটাই রয়েছে। তো অনেকে নতুন ব্যাচের কথা বলেছো, তো আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এটা অলরেডি আমরা ব্যাচ একটা আগেই করেছিলাম যখন বিজ্ঞপ্তি আসে, তো সেটা গেল। তো অনেকে বলছে স্যার আমরা লাইভ ব্যাচ বা ইত্যাদিতে শুরু করতে চাই, তো এটা আমাদের শুরু হবে যখন পরীক্ষাটা তোমাদের শেষ হয়ে যাবে। 16-17 তারিখ পরীক্ষা রয়েছে মনে হয়, তাই না? তো পরীক্ষাটা হয়ে যাক, তার 2-4 দিন পরে আমরা বেসিক্যালি নতুন ব্যাচ, একদম অ্যাফোর্ডেবল ব্যাচ হবে, যাতে সবাই নিতে পারে, কারণ এটা ডেসক্রিপটিভ ব্যাচ এবং এটা পুরো খাতা পেন নিয়ে বসতে হয় তোমাদের। তো এটা একটা খবর গেল যে ক্লার্কশিপের জন্য যারা ডেসক্রিপটিভ পড়বে তাদের, মানে মেনের জন্য কথা বলছি, মানে যাকে পার্ট 2 এক্সাম আমরা বলি সেটা। আর নতুন ছেলে মেয়েদেরকে একটু খবর দিয়ে দিও আমাদের কি চলছে ফাউন্ডেশন 4.0, যাতে কি অনেক ছেলে মেয়ের হেল্প হয়ে যাবে। তোমরাও জানো নিশ্চয়ই ফাউন্ডেশন 4.0 ফর অল এক্সাম, মেনলি যে কম্পিটিটিভ এক্সামগুলো ডাব্লিউপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল হয়, সেটা কভার করছি 4.0-তে। আর ফর অল এক্সাম, আর যদি কারোর অনলি রেল প্রয়োজন হয়, অনলি রেল, তাহলে দেখবে তোমাদের জন্য রেলের ব্যাচ আছে। অনেকে আজও খোঁজ করে যে স্যার আমি অনলি ডাব্লিউবিপি কেপির এক্সাম দেবো, তো কোন ব্যাচ? তো তোমার জন্য আজও সেই যে ব্যাচটা নিলে হেল্প হবে, যদি রেকর্ডেড পড়ে নিতে চাও সেটা হচ্ছে 2.0। আর যদি মনে হয় না আমি লাইভ পড়বো, তাহলে 4.0 জয়েন করতে পারো। বাট যারা আর ভ্যালিডিটি এক্সটেন্ডের জন্য বললাম, হেল্পলাইন নম্বরে ওই আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখবে ভ্যালিডিটি এক্সটেন্ড, তারপরে কমিউনিকেট করে নেবে। চলো, এটা একটা ছোট টপিক ছিল। নেক্সট দিন কি করব? পলিটি করা যাক। নেক্সট দিন কি করব? পলিটি করা যাক। পলিটি কনস্টিটিউশনের ওপর থেকে ক্লাস নেওয়া যাবে। মনোদীপ স্যার, আপনি কি কোনো ক্লাস নেবেন? না না, ওর ক্লার্কশিপের পার্ট 2-তে তো আমার সাবজেক্ট থাকবে না, না পলিটি হোক একটা। তারপরে পলিটিটা করে নেওয়ার পরে যদি সময় পাই, তাহলে ইতিহাসের যে মিডিয়াভাল বলো বা মডার্ন পার্ট বলো করা যেতে পারে। আর জিওগ্রাফিরও বাকি প্রচুর চ্যাপ্টার রয়েছে, আমি তো সবই যতটা একটা ক্লাসে করানো যায় করিয়েছি, বাকি তো প্রচুর পয়েন্ট রয়েছে করাবো। ঠিক আছে, ওই তো বললাম শাইন, আগে পলিটিটা ধরে নিই, পলিটিটা ধরে নেওয়ার পরে যদি তারপরে আরেকটা দিন সময় পাই, তাহলে ইতিহাসের মিডিয়াভাল আর এটা নিয়ে করব। আর সময় পেলে ইকোনমিকেরও কিছু ট্যাক্স সিস্টেম বলো, তারপরে 5 ইয়ার প্ল্যানিং বলো, ব্যাংকিং সিস্টেম বলো, করা যাবে, অসুবিধা নেই। চলো, ভালো থেকো সবাই। কারেন্ট অ্যাফেয়ার্স আমি ম্যারাথন রেডি করে রেখেছি, বাট কখন ডেলিভার করবো এটাই বুঝতে পারছি না। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমি পুরো গোটা 1 বছর মানে বেস্ট কোশ্চেন সাজিয়ে অনেকগুলো কোশ্চেন্স হয়েছে, তো আমি নিজেই কনফিউজ যে কখন দেওয়া যায়। বাট চেষ্টা করবো যদি এক্সামের আগে দিতে পারি। বাট খুব প্রেশার নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়ার দরকার নেই। বাট এটাও ট্রু যে ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ার ডেটা দেখলে অনেকটাই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসছে। তো পরীক্ষার আগে এক সপ্তাহ আগে তো সব একসাথে হজম করবো বললে হবে না। যারা সারা বছর পড়ে রেখেছো তাদের হোপফুলি অসুবিধা হবে না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তাহলে আগামী পর্বে। টাটা।
টেক কেয়ার।